নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার। আমি কোকো আর মোহনের খাবার রেডি করছি, আর ওদিকে সুমনও চলে এসেছে। আমরা বেরোবো, সুমনের আজ খেলা আছে। সুমনের খেলা আজকে জামালপুরে ছিল। আমরা মশাগ্রাম চলেই এসেছি। এটা মশাগ্রামের গেট, আর ডান দিকে মশাগ্রাম স্টেশন। আমাদের বাড়ি থেকে এলে আগে স্টেশন যাওয়ার রাস্তা পড়ে, তারপর হাই রোড। আর ওদিক থেকে এলে আগে হাই রোড, তারপরে এই ডান দিক দিয়ে মশাগ্রাম যায়। বিয়ের পর প্রথম যখন যাতায়াত করতাম, এই চারিদিকটা পুরোটাই মাঠ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বাড়ি ঘর হচ্ছে, দোকানও হওয়া শুরু করে দিয়েছে। আজ জামালপুরের শিবির মাঠে খেলা ছিল। আমি বাড়ি গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ থেকে তারপর আমরা আবার বাড়ি ফিরে যাই। আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তার জন্য। তাই বেশিক্ষণ আর থাকতেও পারিনি ওখানে। বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই বাড়িতে এসে তাড়াতাড়ি রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় আসার সময় দেবনাথদা ফোনও করেছিল কখন আসবো জানার জন্য। আমি আর সুমন বাড়ি এসে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। আজ দেবনাথদার বাড়ির গৃহপ্রবেশ ছিল। আমরা বিঘাটিতে চলেই এসেছি। এবার দিল্লি রোডটা ক্রস করব। দিল্লি রোড পেরিয়ে আমরা ভদ্রেশ্বর যাচ্ছি। ভদ্রেশ্বরের স্টেশন বাজার কখনো ফাঁকা থাকে না, সব সময় ভিড়। এর আগেও দু একবার এসেছি, কিন্তু প্রত্যেকবার এত ভিড়। আর একবার এসে তো এই ভিড়েতে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই জ্যামের জন্য। এখান থেকে আমরা যাই মিষ্টির দোকানে। যতই হোক খালি হাতে তো আর যাওয়া যায় না। মিষ্টি নেওয়ার পর আমরা মিষ্টির দোকান থেকেই জিজ্ঞাসা করে নিলাম ফেরিঘাটের রাস্তাটা। আমরা শ্যামনগর যাব। দোকানদারকে বলতে দোকানদার আমাদের বললেন একটুখানি এগিয়েই ডান দিকে যেতে হবে। কিন্তু কিছু দূর এগিয়ে রাস্তাটা জিজ্ঞাসা করাতে একজন লোক বললেন আরও কিছুটা গিয়ে তারপর ডান দিকে। তাই আমরা সেই মানুষটির কথা অনুযায়ী আর একটু এগিয়ে যাই। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা ফেরিঘাটের রাস্তাটা খুঁজে পাই। কিন্তু ফেরিঘাটের রাস্তাটাতে আসার পরেই আর এক কাণ্ড, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা বাইকে যাচ্ছিলাম, বৃষ্টির কোনো জামা কাপড়ও নিয়ে যাইনি। কি করে যাব পুরো রাস্তাটা, আবার ফিরতে হবে, এইটাই ভাবতে ভাবতে আমরা এখানে দাঁড়িয়ে থাকি। মেট্রো স্টেশনের মতো দেখি এই মেশিনগুলো ফেরিঘাটেতে বসিয়েছে। বৃষ্টি কিছুটা থামার পর আমরা লঞ্চের দিকে যাই, কিন্তু একটুখানি যাবার পর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আমি তো দৌড়ে চলে যাই, কিন্তু সুমন বাইক নিয়ে আসায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাই ও পুরো ভিজে গিয়েছিল। লঞ্চে ওঠার পর গঙ্গার এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম, আর তার সাথে ঠান্ডা হাওয়া, তীব্র ঠান্ডা হাওয়া। গঙ্গা উপভোগ করতে করতে আমরা চলে আসি শ্যামনগর ঘাটেও। এই লঞ্চে চেপে আমার একটা কথা মনে পড়ে যায়। বিয়ের আগে আমি কখনো লঞ্চ চাপিনি। বিয়ের পর প্রথম যখন ঘুরতে বেরোতাম, একবার শেওড়াফুলি এসে সুমন বলল লঞ্চ চাপবে। আমি কখনো চাপিনি, তাই আমি হ্যাঁও বললাম। তারপর লঞ্চের টিকিট কেটে আমরা লঞ্চেও উঠে পড়লাম। সম্ভবত 6 টাকা টিকিট ছিল। লঞ্চে চেপে আমরা ব্যারাকপুর ঘাট পর্যন্ত যাই, আর সুমন আমাকে বলে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, নেমো না। ওর কথা মতো আমি দাঁড়িয়ে থাকি, আর তারপর ওটা করিয়ে আবার শেওড়াফুলি ফিরে আসি। ওই একই টিকিটে আমাদের যাওয়া আর আসা হয়ে যায়। কথা বলতে বলতে আমরা দেবনাথদাদের বাড়িতেও পৌঁছে গেছি। ওটা দেবনাথদা বসেছিল, আর ওটা দেবনাথদার ছেলে। খুব কিউটও আর খুব সুন্দর। আমরা যাওয়ার সময় শেষ ফেরি কটায় সেটা জিজ্ঞাসা করে যাই, যদি আসতে দেরি হয়ে যায়। 10:30টায় শেষ ফেরি ছিল, আর তারপরে আর একটা ফেরি থাকে, কিন্তু সেটাতে ভাড়াটা ডবল নেয়। আমরা 10:30টার ফেরিতেই ফিরি। আমরা পাবো না ভাবতে ভাবতে এসে দেখি 10:30টার ফেরিটা তখনও দাঁড়িয়ে আছে, তাই 10:30টার ফেরিটা আমরা পেয়ে গিয়েছিলাম। ভদ্রেশ্বর স্টেশন পর্যন্ত আমরা আগেও অনেকবার এসেছি, কিন্তু এবারে হঠাৎ দেখলাম অনেক বাম্পার বসিয়ে দিয়েছে, কিন্তু কেন সেটা জানি না। 2.5 কিলোমিটার রাস্তায় 37টা বাম্পার বসিয়েছে। হঠাৎ এই বাম্পারগুলো কেন কে জানে। যারা ওখানে থাকে তাদের যাতায়াতে না জানে কত অসুবিধা হয়। আগে কত কম সময় ভদ্রেশ্বর পৌঁছে যেতাম। লঞ্চ থেকে নেমে আমরা ভদ্রেশ্বর পেরিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। এটা বিঘাটি পেরিয়ে আমাদের বাড়ির দিকে রাস্তা, পুরো অন্ধকার। আজকের মতো এই পর্যন্ত।